2026 সালের জুন মাস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চলছে ইতিহাসের অন্যতম বড় সামরিক মহড়া। জাপান ও যুক্তরাষ্ট্র একসাথে একাধিক বৃহত্তর মহড়া চালাচ্ছে। রেজলিউট ড্রাগন, ভ্যালিয়ান্ট শিল্ড এবং রিমপ্যাক। কিন্তু সবচেয়ে বিতর্কিত বিষয় হলো মার্কিন টাইফুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাপানে মোতায়েন। এর পাল্লা প্রায় 1800 কিলোমিটার, যা চীনের পূর্ব উপকূল হতে উত্তর কোরিয়া পর্যন্ত আঘাত আনতে সক্ষম। এই ঘটনাকে কেন্দ্র করে জাপানের নাগরিকরা রাস্তায় প্রতিবাদ করছে। চীন কঠোর বিরোধিতা জানিয়েছে। রাশিয়া তো একে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা জানতে চলেছি কি ঘটছে এশিয়ায়, জাপান মার্কিন জোট কোন দিকে যাচ্ছে, আর বাংলাদেশের জন্য এর প্রভাব কি। 2026 সালের জুনের শেষ সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরের তিনটি বড় মহড়া একসাথে চলছে। রেজলিউট ড্রাগন 2026 সালের 20 থেকে 30 জুন জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী ও মার্কিন মেরিন কর্পস কিউশু ও ওকিনাওয়ায় দ্বীপ প্রতিরক্ষা এবং দ্বীপ দখল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের নেতৃত্বে চলছে ভ্যালিয়ান্ট শিল্ড, যা 2026 সালের 22 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। জর্জ ওয়াশিংটন কেরির স্ট্রাইক গ্রুপ, জাপানের কাগা ডেস্ট্রয়ার সহ বিভিন্ন শক্তি অংশ নিচ্ছে এই মহড়াতে। এছাড়া রয়েছে রিম অফ দ্য প্যাসিফিক, 2026 সালের 24 জুন হতে 31 জুলাই পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া। 31টি দেশ অংশ নিচ্ছে এই মহড়াতে। জাপান যৌথ টাস্ক ফোর্সের উপকমান্ডারের দায়িত্ব পালন করছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, যেটি বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন টাইফুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাপানে মোতায়েন। এটি মোতায়েন করা হয়েছে কাগোশিমা প্রিফেকচারের কানোয়া বিমান ঘাঁটিতে। টমাহুক ক্রস মিসাইল পাল্লা 1800 কিলোমিটার, স্ট্যান্ডার্ড 6 মিসাইল পাল্লা 500 কিলোমিটার। এই পাল্লা চীনের পূর্ব উপকূল, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলকে কিন্তু কভার করতে পারে। মার্কিন সেনাবাহিনী বলছে এটি অস্থায়ী, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন স্থায়ী মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ঠিক একইভাবে ফিলিপাইনেও অনুরূপ ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে। বেসিক্যালি এই যে মহড়াগুলো দেওয়া হচ্ছে, এটি কিন্তু জিওপলিটিক্যাল আসপেক্টসে একদিকে যেমনকে চায়নাকে নীরব থ্রেট করা, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং জাপানের এই যৌথ সামরিক মহড়া কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করা। এটা যদি শুধু মহড়া হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা খালি চোখে যেটা বুঝতে পারি যে এটা হচ্ছে প্রস্তুতি মাত্র। কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা সরাসরি বলা যায় যে চায়না এবং রাশিয়া জোটকে অনেকাংশেই ট্রেড করা। এবং এই মহড়াকে কেন্দ্র করে কিন্তু ভীষণভাবেই রাশিয়া, চায়না প্রতিবাদ জানিয়েছে। একই সাথে কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং তীব্র বিরোধিতা করছে। এমনকি জাপানের নাগরিকরাও কিন্তু এর তীব্র বিরোধিতা করেই চলেছে। জাপান মার্কিন জোটের যে কৌশল রয়েছে তার বড় পরিবর্তন এসেছে। ধীরে ধীরে কিন্তু তারা একটি শক্তিশালী অবস্থানে যাওয়ার জন্য ভীষণভাবে মরিয়া। আগে তাদের ফোকাস ছিল দ্বীপ প্রতিরক্ষায়। দ্যাট মিনস আগে যে তারা মহড়া দিত সেটা কিন্তু শুধুমাত্র দ্বীপ প্রতিরক্ষাকে কেন্দ্র করে, কিন্তু বর্তমান যে ফোকাস রয়েছে, তারা যে মহড়া দিচ্ছে সেই মহড়ার মূল প্রতিপাদ্য বিষয় হলো দ্বীপ দখল, দূর সমুদ্র অবরোধ এবং আক্রমণাত্মক অভিযান। জাপান তার আত্মরক্ষামূলক নীতি থেকে সরে প্রথমে আঘাত হানার সক্ষমতা তৈরির দিকে এগোচ্ছে। ফলে এশিয়া প্রশান্ত মহাসাগরে নতুন ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হলো কিনা সেটাও কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। বেসিক্যালি আমি যেটা মনে করি, এই যে বর্তমানে জাপান যুক্তরাষ্ট্র যে যৌথ সামরিক মহড়া এবং ফিলিপাইনও কিন্তু এই প্রতিযোগিতায় থেমে নেই। এছাড়াও আমরা জানি যে বর্তমানে জাপান এবং ফিলিপাইন বর্তমানে একটি যৌথ সামরিক মহড়া অলরেডি গড়ে ফেলেছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মহড়াও কিন্তু চালিয়েছে। ঠিক সেই সময়তে যুক্তরাষ্ট্র এবং জাপান এই যে তাদের সবচেয়ে বড় একটি যৌথ মহড়া চালাচ্ছে, যেটা হচ্ছে শুধুমাত্র দ্বীপ প্রতিরক্ষা না, বরং কোনো দ্বীপকে দখল করে নেওয়া, বড় কোনো আক্রমণ চালানো এবং একই সাথে সমুদ্রে প্রচুরভাবে তারা তাদের লক্ষ্যকে আরও বেশি সুসংগঠিত করা। কাজে বলা যায় যে এই মহড়াগুলো শুধুমাত্র যে
জিওপলিটিক্যাল আসপেক্টসের কাছ থেকে যে মহড়া সেটা না, রেদার এটা হচ্ছে নীরব নিজেদের শক্তি প্রদর্শন, সেটা বই কি। এখন যে ব্যাপারটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অস্ত্র প্রতিযোগিতা তো কোথায় গিয়ে থামবে, আর এর ফলে এশিয়ায় বড় কোনো সংঘাত অনবর্য কিনা। এই অস্ত্র প্রতিযোগিতা কিন্তু যুগ যুগ ধরেই চলবে, এটি এমন কোনো বিষয় নয় যে থেমে থাকার বিষয়। আমরা সবসময় যে ব্যাপারটি লক্ষ্য করে থাকি, জিও পলিটিক্সে বা জিও ইকোনমিতে কোনো কিছু কিন্তু স্ট্যাগন্যান্ট না, এটা তার নিয়ম অনুযায়ী চলতেই থাকে। একদিকে যেমন আমরা যদি বলি যে হরমুজ প্রণালীতে কিন্তু এখনও আমেরিকা চেষ্টা করে যাচ্ছে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য, সেখানে কিন্তু ইরান এবং চায়না রাশিয়া কিন্তু তারা ভীষণভাবেই প্রতিরোধ এবং যা কিছু করা দরকার সব কিছু মিলিয়েই কিন্তু তারা করে নিচ্ছে। সো এটা যেরকমভাবে কন্টিনিউটি বজায় থাকবে, ঠিক একইভাবে কিন্তু এই যে প্রশান্ত মহাসাগরে, তারপর হচ্ছে বে অফ বেঙ্গলে এবং এই এলাকাগুলোকে ঘিরে ইন্দো প্যাসিফিক যেটা আমরা বুঝি, সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান কিংবা ইন্ডিয়া কেউ থেমে থাকবে না। তারাও কিন্তু তাদের যে আধিপত্যবাদ সেটা বিস্তার করার জন্য যা কিছু করা দরকার সব প্রচেষ্টাই তারা চালিয়ে যাবে এবং সেটা বিদ্যমান থাকবে। এখন আসলেও এই ধরনের অস্ত্র প্রতিযোগিতা এটা কি আসলে সত্যিকার অর্থেই কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করে কিনা, এটা হচ্ছে আমরা যদি বলি যে এটা স্নায়ুগতভাবে অবশ্যই যে কোনো দেশকে চাপে ফেলতে পারে, তবে যদি সরাসরি যুদ্ধ না বাঁধে বা সরাসরি যুদ্ধের কোনো আশঙ্কা না থাকে, তাহলে এই জিওপলিটিক্যাল সমীকরণগুলো চলতেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু কোনো দেশ ক্ষতিগ্রস্ত হবে না। যদি কখনো কোনো বড় ধরনের সংঘাত হয়, সেক্ষেত্রে কিন্তু এশিয়ায় অবশ্যই এটার ইম্প্যাক্ট পড়বে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও পিছিয়ে থাকবে না, কারণ বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু আসলে তৃতীয় বিশ্বের দেশ এবং উন্নয়নশীল দেশ। আমাদের যে দেশ, সেখানে কিন্তু এই ধরনের সংঘাত হলে জ্বালানিতে ইম্প্যাক্ট পড়বে, বাণিজ্যে ইম্প্যাক্ট পড়বে, এবং জ্বালানিতে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে সাডেনলি কিন্তু বাণিজ্যের যে ট্রেন রয়েছে সেটাও কিন্তু অনেকাংশ কমবে, এতে করে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাছাড়া কিন্তু নিরাপত্তার উপরও প্রভাব পড়বে। এটি কিন্তু শুধুমাত্র যে ইকোনমিক্যালি একটি দেশকে বা সব দেশগুলোকে প্রভাবিত করবে তা নয়, ব্যাপারটি কিন্তু এটা অনেকটাই হচ্ছে যে নতুন ট্রেড সৃষ্টি করলে তার নিরাপত্তা যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন দেশের, সেখানেও কিন্তু এটি ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আমরা যেটা দেখলাম, জাপান এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক মহড়া, সেটা আজকের অবস্থান অনুযায়ী এটি অনেক গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু যে অক্ষ রয়েছে স্পেশালি চায়না রাশিয়াকেও কিন্তু বিচলিত করেছে। একই দিকে জাপান, যুক্তরাষ্ট্র কিন্তু তাদের শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে ভবিষ্যতে হয়তো চায়না কিংবা রাশিয়াও স্ট্র্যাটেজিক্যালি এমন কিছু করবে যেটা এই অক্ষকে আবার চাপে ফেলবে। এভাবেই চলতে থাকবে কিন্তু আমার জিওপলিটিক্যাল সমীকরণ। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, শুভকামনা।